আমরা কিছু কথা বলবো আজকে ব্রাজিল আর্জেন্টিনার 2024 সালের পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে খুব ছোট্ট করে। প্রথমে একটু ব্রাজিলকে নিয়ে বলতে চাই। দরিভাল জুনিয়রকে দায়িত্বটা দেওয়ার সময় ব্রাজিল হয়তো খুব আশা করে তাকে দায়িত্ব দিয়েছিল, যেহেতু ঘরোয়া লিগে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছিল দরিভাল জুনিয়র। তবে কাজের কাজ কিন্তু কিছুই করতে পারেনি। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরের থেকে 14টা ম্যাচ তিনি পরিচালনা করেছেন, যার মধ্যে 6টা জিতেছেন, 2টা হেরেছেন এবং 7টা ম্যাচ ড্র করেছেন। 6টা ম্যাচ জেতার পরিবর্তে 7টা ম্যাচ ড্র। ব্রাজিলের মতো দল যারা বিশ্বকাপ ফাইনাল হারায়, কোপা আমেরিকা ফাইনাল হারাকে ব্যর্থতা মনে করে, যে কোনো টিমেরই আমরা যদি সমর্থক হই, ইন্টারন্যাশনাল লেভেলে ব্রাজিলের যে সাফল্য, বিশেষ করে বিশ্বকাপে সর্বকালের সেরা দল বিশ্বকাপের ব্রাজিল, এটা কোনো ডিবেট করার বিষয়ই থাকবে না। সেই দলের কোচ হয়ে আপনি যখন 14টা ম্যাচ পরিচালনা করার পরে 7টা ম্যাচে ড্র করেন, 6টা ম্যাচ জেতেন, 2টা ম্যাচ হেরে যান, তখন তাহলে আপনার ব্রাজিলের কোচ হওয়ার সাকসেস কি থাকলো? সমর্থকেরা তো রাগে, ক্ষোভে, দুঃখে দরিভালকে নানান নামে নামকরণ করছে। এই যেমন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ড্র রিভাল, মানে বুঝছেন, ড্র রিভাল, আর একজন দেখলাম নাম দিয়েছে ড্র রাইভাল, মানে রাইভালদের সাথে যে ড্র করে তাকেই ড্র রাইভাল বলে। এরকম অনেক নামে কিন্তু ডরিভালকে তারা নামকরণ করছে, এবং এটা আমি মনে করি যে নামকরণ করাই দরকার। কারণ ব্রাজিলের কোচ হয়ে আসার পরে তিনি একটা কথা দিয়েছিলেন, আপনারা জানেন কি না, অ্যাজ এ ব্রাজিল ফ্যান আপনাদেরকে উদ্দেশ্য করেই বলছি। তিনি কিন্তু বলেছেন 2026 বিশ্বকাপে ব্রাজিলকে ফাইনাল খেলবে ব্রাজিল, এটা আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। তবে দরিভালের ব্রাজিলের যে খেলার সিঁড়ি, আমার তো মনে হয় না ব্রাজিলের কোনো মানে প্রাণপ্রিয় কোনো ব্রাজিল ফ্যান বা ডাইহার্ট কোনো ব্রাজিল ফ্যানও ব্রাজিলকে বিশ্বকাপের ফাইনাল, তো যে খেলাটা ব্রাজিল খেলছে দরিভালের আন্ডারে, ব্রাজিলকে গ্রুপ পর্ব পার হতেই দেখছে কিনা এটাই সন্দেহ। আপনি যখন ব্রাজিলের মতো দলের কোচ হয়েছেন, আপনার মাথার ভিতর এটা থাকতে হবে যে আপনি কোন দলের কোচ হয়েছেন, সেই দলের মোরালিটি কি, সেই দল কি চায়। তবে মেন সমস্যাটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে দরিভালের প্লেয়ার সিলেকশনে। আমরা জানি যে ক্লাব লেভেলে যারা টপ লেভেলের পারফরমেন্স করে তাদেরকেই কিন্তু জায়গা দেওয়া হয় স্কোয়াডে এবং তাদেরকেই খেলানো হয়। কিন্তু দরিভালের মনে হচ্ছে যে তার খেলা দেখে যা মনে হয় যে তার যে একটা স্বজনপ্রীতি, তার যে পছন্দের প্লেয়ার যারা, তাদেরকেই তিনি সুযোগ দিচ্ছেন। আপনি একটা নতুন টিম গঠন করতে চান 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে, ভালো কথা, কিন্তু আপনার সেই সমস্ত প্লেয়ারকে ডাকতে হবে যারা ইতিমধ্যে পরীক্ষিত, যারা জাতীয় দলের সাথে ক্যাম্পিং করেছে। আপনি যদি হঠাৎ করে রদবদল করেন, সেক্ষেত্রে কিন্তু ভালোর চেয়ে মন্দটাই বেশি হবে। আর বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। হট এ প্লেয়ার, রিয়াল মাদ্রিদের জার্সিতে বর্তমানে আগুন ঝরাচ্ছে। এবার তো ব্যালন ডি'অরটাও পেতে পেলেন না, বাট ব্রাজিলের জার্সিতে আসলে তার যে কি হয়ে যায়, কোন ভূতে ধরে, সেটা হয়তো ভিনিসিয়াস জুনিয়র নিজেও জানেন না। আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি যে কোনো দলেরই সাপোর্টার হন না কেন, আপনার দলে একটা মাসিহা লাগবে, নেইমারের মতো। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রকে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় বলেন, অনেকে হয়তো মেনে নেবেন, কিন্তু আমি এখানে মানতে নারাজ। দেখুন, নেইমারের মতো প্লেয়ার হতে গেলে, পেলের মতো প্লেয়ার হয়ে গেলে আপনাকে সমান তালে কিন্তু পারফরমেন্স করতে হবে। পারফরমেন্স করা মানেই কিন্তু শুধু গোল না। এই যে নেইমারের ক্যারিয়ারটা এমন ইনজুরি জর্জরিত, অসংখ্যবার সে ইনজুরির কারণে মাঠের বাইরে থেকেছে, ফিরে এসেই পারফরমেন্স করেছে। এমনকি এত বছর ধরে সে ইনজুরির সাথে লড়াই করেও এখনও কিন্তু যৌথভাবে অ্যাসিস্টের দিক দিয়ে জাতীয় দলে 2 নম্বরে রয়েছে সে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন তার পারফরমেন্স কতটুকু। এবং শুধু অ্যাসিস্টের দিক দিয়ে সেরার দিকেই নেই সে, ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার হচ্ছে নেইমার জুনিয়র। পেলেকেও সে ছাড়িয়ে গেছে। যুদ্ধে গিয়ে সেনাপতি কিন্তু তার যুদ্ধের জন্য যে সেনা প্রয়োজন বা কতখানি শক্তিশালী সেটার চিন্তা করে না, সে তার বুদ্ধি দিয়ে, সে তার কৌশল দিয়ে সে যুদ্ধটা জিতে আসার চেষ্টা করে। এখন অনেকে বলতেছে যে পেপ গার্দিওলাকে যদি ম্যানেজার করে নিয়ে আসা হয় তাহলে হয়তো ব্রাজিল ভালো করবে। এটা একেবারেই ভুল ধারণা। কোচকে বুঝতে হবে প্লেয়াররা তার কোন সিস্টেমে খেলতে ভালোবাসবে বা কোন সিস্টেমে খেলালে ক্লিক করবে, তাহলেই কিন্তু ক্লিক করবে একটা জাতীয় দল। কারণ আপনারা দেখেন, সারা বছর ক্লাব ফুটবল খেলার পরে যখন এসে তারা জাতীয় দলের যোগ হয়, তখন কিন্তু প্রথম ম্যাচে যদি তাদের থেকে আপনি একটা টিম কম্বিনেশনের
ভেতর দিয়ে গিয়ে যদি একটা ফলাফল আশা করেন, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। একটা টিম ভালো খেলে যখন তারা অনেক দিন একসাথে থাকে, ক্যাম্পেইন করে, তখন কিন্তু ভালো খেলে। আর এই জায়গাতে দরিভাল জুনিয়রের ব্রাজিল পিছিয়ে আছে। যে প্লেয়ারগুলো সে খেলাচ্ছে, সেই প্লেয়ারগুলো কিন্তু আগে একসাথে এতদিন ক্যাম্পে থাকেনি। এই প্লেয়ারগুলো দিয়েই যদি সে মনে করে যে এই প্লেয়ারগুলোই 2026-এর জন্য বেস্ট হবে, তাহলে এই প্লেয়ারগুলোকেই তার ডাকতে হবে এবং সময় দিতে হবে। 2 মাস খেলানোর পরে যদি বাদ দেয়, সেক্ষেত্রে কিন্তু নতুন যে প্লেয়ারটা ডাকবে, সেই প্লেয়ারটা স্কোয়াডে এসে কিন্তু ক্লিক করতে পারবে না। তবে দরিভাল জুনিয়রকে 2026 চিন্তা করে কিন্তু জায়গা দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিলের জন্য। কিন্তু তার যে পারফরমেন্স, এই পারফরমেন্স যদি তার অব্যাহত থাকে, এই পারফরমেন্স যদি তার অব্যাহত থাকে, 2025 সালের মার্চ মাসে কিন্তু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব আছে। তার আগ পর্যন্ত সে টিকবে কিনা সন্দেহ আছে। কারণ উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ড্র করার পরে তাকে স্যাক করা নিয়ে বা তাকে মাঠে দুয়ধ্বনি দেওয়া নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, যেটাকে এড়িয়ে গেছেন দরিভাল জুনিয়র। কিন্তু যদি আপনি এইভাবেই পারফরমেন্স করতে থাকেন, আর বিশেষ করে আরেকটা ভয়ের জিনিস যেটা দরিভাল জুনিয়রের, সেটা হচ্ছে মার্চ মাসে 2025 সালে কিন্তু তার যে প্রতিপক্ষ কলম্বিয়া এবং আর্জেন্টিনা, যেটা হতে যাচ্ছে, আমি নিজে মনে করি ওই দুইটা ম্যাচ হতে যাচ্ছে দরিভাল জুনিয়রের 2026-কে ডিসাইড করবে সে দলে থাকবে কি থাকবে না। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্টটি জানিয়ে যান এবং পরবর্তী ভিডিওতে আর্জেন্টিনার প্রাপ্তি অপ্রাপ্তি এসব নিয়ে আলোচনা করব সেকেন্ড পার্টে। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং মূল্যবান মতামত জানিয়ে পাশেই থাকবেন।